দর্পণে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের পানে তাকায় এক বিংশী। সহসা নিঃশব্দহীন হাসে নিজেকে দেখে। সাজগোজ ওর কোনো কালেই পছন্দ নয়, সেভাবে সাজগোজ করা হয়নি কখনো। আজ একটু সাজেই নিজেকে দেখতে নিজের কাছে বেশ ভালোই লাগলো। হাসি প্রসারিত করে বলল, ও মম, তুমি খুব সুন্দর সাজাতে পারো। সাজতে পারি না, চেষ্টা করেছি তোর সাজাতে পারি না, চেষ্টা করেছি তোর উপর। তুই তো সুন্দর, তাই একটু সাজেই খুব খুব সুন্দর লাগছে তোকে, একেবারে পরীর মতো। মেঘা হেসে ফেলে, বলে আবারও, নিজেকে খুঁটিয়ে দেখে। চুলগুলো খোলা রাখবো আপু? ভীষণ গরম, বেঁধে দাও না। খোলা চুলে তোকে আরো বেশি সুন্দর লাগে, খোলাই থাক। মেঘা ঘাড় ঝাঁকিয়ে বলে উঠতে উঠতে, আচ্ছা তাহলে শাড়িটা ঠিক করে দাও এখন, এলোমেলো লাগছে, জড়িয়ে যাচ্ছে পায়ে, মনে হচ্ছে কালকের মতো খুলে যাবে আবার। সিরাত ভুরু গোটায়, তীক্ষ্ণ স্বরে বলে, না বোঝার ভঙ্গিতে, কালকে তোর শাড়ি খুলে গিয়েছিল? ও হ্যাঁ, তো তাই তো রৌদ্র তোকে কোলে দিয়ে বাড়িতে এসেছিল সবার সামনে দিয়ে। লক্ষ্য করেছি আমি, কিন্তু পরে কি হলো? তোকে তো আর দেখিনি কাল, খেয়াল ছিল না, নিচেও নামিসনি বোধ হয়, ডিনারেও দেখিনি তোকে, কোথায় ছিলি? মেঘার মুখখানা বদলে যায় অমনি, হাস্যোজ্জ্বল মুখে আধারের ছাপ নেমে আসে, কপালে পড়ে সূক্ষ্ম ভাঁজ, কণ্ঠ চড়াও হয়। কোথায় আবার থাকবো, রুমেই ছিলাম। এখন আমি নিচে যাই, একটু বেরোনোর সময় হয়ে গেছে। এক্ষুনি তো বেরোবে সবাই, আমি গিয়ে দেখি কত দূর হলো। বলেই আর কিছুতে কান্না দিয়ে সিরাতের ঘর হতে বেরিয়ে আসলো মেঘা। সিরাত হাসলো অষ্টপিসে, শাড়ির কুচি খানিক উঁচু করে সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামলো এক বিংশী। ড্রয়িং রুমে নতুন বরকে ঘিরে রেখেছে সবাই। শুভ্রের ফ্রেন্ডরা এসেছে, মোটে 6 থেকে 7 জন হবে, তবে বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। সায়ানের শূন্যতা বড্ড অনুভব করছে শুভ্র। আদ্রও আছে ওদের সাথে, শুভ্রকে খুঁটিয়ে দেখছে সকলে। শুভ্রর পরনে সাদা ধবধবে শেরওয়ানি, কাঁধ গলিয়ে খয়েরি পাতলা স্টোল ভাঁজ করা, সম্পূর্ণ তৈরি সে। মেঘা ওকে দেখে হাসি প্রকারও করলো, এগিয়ে এসে ফাঁক পেল না কাছাকাছি যাওয়ার। এতগুলো ছেলের ভিড়ে যেতেও চাইলো না জড়তায়, দূর হতেই ডাকলো চিকন স্বরে, ভাইয়া। আদ্র আর শুভ্র চকিতে তাকায়, সাথে বাকি ছেলেগুলো। মেঘা এক চিলতে হেসে আরো একটু এগোতেই আদ্র গলা চড়িয়ে বলল তৎক্ষণাৎ, এখানে কি চাই? ভ্যাবাচাকা খেলো মেঘা, দুটো থেমে মাথা চিবুক বরাবর নোয়ালো গুটিসুটি হয়ে। আদ্র পাশের বাকিদের দিকে এক পলক চাইলো, সকলের চাহনি মেঘার দিকে। সকলকে পরখ করে নিয়ে মেঘার প্রতি কণ্ঠ একটু নরম করে বলল, উপরে যা মেঘ। সহসা বাধ্যর ন্যায় তড়িঘড়ি করে উঠতে লাগলো মেঘা। আদ্রর ধারণা মোতাবেক ও পা বাড়াতে ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল মেঘার চলার পানে তাকিয়ে, আরে ভাই, এটা আবার কে? নতুন আমদানি মনে হচ্ছে। এলোটা কোথা থেকে? আগে তো কখনো দেখিনি। ভাইয়া বলল, কিরে, ও কি তোদের বোন? আদ্র খানিক গম্ভীর দৃষ্টিতে শুভ্রর দিকে তাকায়। শুভ্র এক মুহূর্ত চোখ বুজে দমন করে রেখে কাঠ স্বরে বলে, হ্যাঁ, বোন হয় আমার। তোকে বা তোদের ওদিকে নজর দিতে বলিনি কেউ। মাইন্ড ইওর আই সাইট। একজন ঘাড় ডলে বলল বিপরীতে, সামলাবো কি করে ভাই, তোর বোনটাকে তো আগে দেখিনি। এটাই তাহলে তোর বোন? অনেক শুনেছি ওর কথা, পুরাই জোস তো। এই জন্যই তাহলে সায়না তো পাগল হয়েছে তোর বোনের প্রতি। মার্কাটারি ফিগার বলতে হবে তোর বোনের। আদ্র দাঁত খিচে হাত মুঠো করে নেয়, কুৎসিত ইঙ্গিত সূচক বাক্যের অর্থে ক্ষোভের টোতে দপ করে মস্তিষ্ক রক্তক্ষরণ হওয়ার উপক্রম হয়। সাফা ও মেঘা দুজনকেই খারাপ ইঙ্গিতে বর্ণনা করা হলো উক্ত তুলনার দ্বারা। মেঘাকে সাফাহ ভেবে সায়ানের কথা উল্লেখ হলো এখানটায়। আদ্র এটাই ভেবেছিল। এই ছেলেগুলোর মধ্যে গুটি দুয়েকের স্বভাব ওর জানা। শুভ্রর সব ফ্রেন্ড আদ্রের পরিচিত। এ দুটোর সাথে শুভ্রর সম্পর্ক কারো নয়। ইনফ্যাক্ট এখানকার কারোর সাথে তেমন ক্লোজ নয় সে, শুধুমাত্র সায়ানের জীবনের সব। বিয়ের খাতিরে এগুলোকে ইনভাইট করা হয়েছিল দায় সারা। এরা যে এভাবে দল বেঁধে ডিরেক্ট বাড়িতে হামলা দেবে তা শুভ্রর ধারণাতেও ছিল না। এখন এই মুহূর্তে মেঘার উপর এমন কুৎসিত ইঙ্গিত সূচক তৎমা লাগাতে আদ্র ফোঁস করে উঠল, বলল রাগ দেখিয়ে, ভাইয়া নিজের ফ্রেন্ডদের সামলাও, দৃষ্টি সংযত করতে বলো ওদের, আদারওয়াইজ আমি ভুলে যাব ওরা ইনভাইটেড। শুভ্র সংযত হয়ে বলল সব ছেলেগুলোর উদ্দেশ্যে, বাইরে যা তোরা। হোয়াট হ্যাপেন দোস্ত? বাইরে যাব কেন? আর আদ্র, তুই এভাবে কেন কথা বলছিস? রেগে গেলি কেন হঠাৎ? খারাপ ভাবে নিস না ব্রো, আমি তো শুধু তোদের বোনের প্রশংসাই করলাম। সিরিয়াসলি ও ভীষণ
বাকি কথাটুকু কণ্ঠনালী ভেদ করলো না। ছেলেটার বাহুতে টান পড়লো, শক্তপোক্ত শরীরটা কেউ হিড়হিড়িয়ে টেনে ছুঁড়ে ফেললো সাদরে বাইরে। ভরকালো উপস্থিত সকালে। ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল। নিজেকে সামলে দাঁড়ালো কোনো রকমে, তাজ্জব নজরে চেয়ে বুলি ফুটালো বিরক্ত প্রকাশ করে। রুডি, এটা কি ধরনের বিহেভিয়ার? শ্যাট আপ! বিহেভিয়ার দেখেছিসটা কি? এই মুহূর্তে বাড়ির ছেলের বিয়ে না হলে বাড়ির বউয়ের ফিগার আর সৌন্দর্যের দিকে নজর দেওয়ার জন্য এতক্ষণে চোখ উপড়ে হাতে ধরিয়ে দিতাম। ইউ লেচার! বাড়ির ভেতরে আর এক পা তুলে আনার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে রাস্তায় বসিয়ে দেব। বিয়ে খেতে এসেছিস, বাড়ির বাইরে থেকে আউট হবি। দ্বিতীয়বার ভুল করে ওর দিকে চোখ তুললে এবারে ফেলে রাখা কাজটা সেই দ্বিতীয়বারেই সেরে ফেলবো বলে রাখলাম। কথাটুকু শেষ করে সদর দরজা চাপিয়ে পিছু ফিরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। শুভ্র আর আদ্র চাওয়াচাই করলো একে অপরের দিকে। মেঘা উপরে উঠে একে একে সবার ঘরে উকি দিচ্ছে। সবাই তৈরি, ফিনিশিং টেনে এক্ষুনি বেরোবে। শাহিনা কবির নিচে নেমেছেন, মেঘা তাকে দেখতে পায়নি ঘরে গিয়ে। তার ঘর থেকে বেরিয়ে করিডোরে হাঁটাকালীন কয়েকজন অতিথির মুখোমুখি হয় সে। সবাই শুভ্রর নানি বাড়ির মেহমান। তৈরি হয়ে নিচে নামছিলেন সবাই। মেঘাকে দেখা মাত্রই নয়নতারা বেগম মুচকি হাসলেন। মুগ্ধ নয়নে চেয়ে উজ্জ্বল হেসে বললেন, বা মেঘা, তোমাকে তো ভারী সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। মেঘা লাজুক হাসলো। এই অবধি যার সামনে পড়েছে সবাই এক কথাই বলেছে। সকলে স্নিগ্ধ প্রশংসায় পঞ্চমুখ রমণীর শুচি শুভ্র সৌন্দর্যে। মেয়েটা হাসি লুকিয়ে বলল কোমল সুরে, থ্যাংক ইউ মামি। আপনারা তো রেডি, নিচে যান, সবাই ওয়েট করছে। তুমি যাবে না? চলো আপনারা যান, আমি রুমে যাব, একটু টুকটুকির হলো কিনা দেখে আসি গিয়ে। নয়নতারা বেগমের দুই সন্তান, সাবা আর আয়াজ। আয়াজ তার ছোট ছেলে, বয়স বছর 7 হবে। মেঘাকে বেশ চেনে সে। আন্তারা বেগমের হাত ছেড়ে মেঘার হাত ধরলো ছেলেটা, বলল বাচ্চা সুলভ স্বরে, আমিও তোমার সাথে যাব আপ্পি, চলো। মেঘা মুচকি হেসে ওকে নিয়ে ঘরে ঢুকলো। সাফা ঘরে নেই। কপাল গুটিয়ে নিল মেঘা। ওই মেয়ে কি নিচে নেমে গেছে? কতক্ষণ ধরে ঘরে আসা হয়নি, হয়তো রেডি হয়ে অপেক্ষায় থাকতে থাকতে নেমে গেছে। আয়াসকে নিয়ে আবারও ঘর হতে বেরোলো মেঘা। নিচে হইচই। শুভ্রর গাড়ি বেরিয়ে পড়েছে এতক্ষণে, বাকিরা একে একে বেরোবে। টুকটুকি নিচ হতে চেঁচিয়ে ডাকলো মেঘাকে। মেঘা সাড়া দিতে আয়াজের হাত চেপে তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। করিডোরের শেষ প্রান্তে রুদ্রের সম্মুখে পড়লো ওরা দুজন। এতক্ষণে মেঘাকে পুরোপুরি দেখলো রুদ্র, নতুবা তখন মেঘা সিঁড়ি বেয়ে ওঠার সময় থেকে পেছন থেকে একটু আধটু দেখেছিল শুধু, তবে ক্ষিপ্ত নয়নে। তখন ওই ছেলেটার কথা শুনে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। ওকে কিছু করতে না পারলেও মেঘা সহসা সামনে পেলে নিশ্চিত থাপ্পড় মারতো ওভাবে সেজেগুজে সবার সামনে যাওয়ার জন্য। এই মেয়ে এতক্ষণ ধরে সেজেগুজে সবার সামনে টই টই করে ঘুরে বেরিয়েছে, সবাই দেখেছে রৌদ্রের আগে। রৌদ্র দেখলোই এতক্ষণে, মন শিথিল হলেও চোখ জোড়া হলো না, প্রকাশ করলো না চক্ষুদ্বয়ের প্রশান্ত শিথিলতা। মেঘার থেকে দৃষ্টি নামিয়ে নিচে তাকালো আয়াজের দিকে। পরক্ষণে মেঘার হাতের দিকে এই ছেলেটা ইভারার হাত ধরেছে। তিরিক্ষি হয়ে জ্বলে উঠলো রাগান্বিত শিরা উপশিরা। একাই রেগে আছে সে, সেই রাগ বজায় রেখে ধমকালো, এই ব্যাঙের পোনা, হাত ছাড় ওর। চমকে এক নিমিষেই ঝট করে নিজের হাতটা মেঘার হাত থেকে ছাড়িয়ে নিল ছেলেটা। পিছিয়ে গেল এক কদম। আবার সশব্দে ধমকালো রুদ্র, যা এখান থেকে। মুহূর্তে বাচ্চাটা ছোট ছোট পদক্ষেপে ছুটলো ভয় পেয়ে। মুখ কুচকালো মেঘা, বিব্রত হলো কিছুটা। এই লোকের হাবভাব বোঝা দায় হলেও বুঝতে যথেষ্ট সক্ষম তার তীক্ষ্ণ মস্তিষ্ক, তবে প্রকাশ্যে অনিচ্ছুক। রুদ্র এ পর্যায়ে আবার পূর্ণ দৃষ্টিপাত করলো মেঘার দিকে, রাগ দেখিয়ে গজরালো, ইডিয়েট, এভাবে কোথায় যাচ্ছিস তুই? মুখ বাঁকিয়ে মৃদুস্বরে ভেঙিয়ে উত্তর করে রমণী, জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি। যাবেন? গেলে পরে চৌরাস্তা থেকে আপনাকে জাহান্নামের ভেতরে ধাক্কা দিয়ে আমি পালিয়ে আসবো। অন্তত এতে করে মুক্তি পাবো আপনার মতো ইরিটেটিং পার্সনের থেকে। যত সব কথা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ হঠাৎ। ইডিয়েট! থাপ্পড় মেরে জাহান্নামের চৌরাস্তার পথ ভুলিয়ে দেব, যাতে করে আমার থেকে মুক্তি পাওয়ার কোনো চিন্তা না আসে মাথায়। চল এখান থেকে। রৌদ্র হাত বাড়িয়ে খপ করে মেঘার হাত ধরতে গেলে দ্রুত পিছিয়ে যায় মেঘা। ঝাই ঝাই করে চিবিয়ে ওঠে, খবরদার ছোবেন না আমায়। কোথায় যাব আমি আপনার সাথে? উল্টো পথে, যে পথে আমার থেকে মুক্তি পেলবে না সে পথে, যে পথে দৌড়ালে আমার কাছাকাছি আসবে সে পথে, যে পথে নিয়ে গেলে অন্যের লোলুপ দৃষ্টির সীমানা থেকে দূরে সরে আমার তৃষ্ণার্ত দৃষ্টির সীমানায় সীমাবদ্ধ হবে সে পথে। খুব তো ঢ্যাং ঢ্যাং করে সেজে গুজে রং তামাশা দেখিয়ে বেড়াচ্ছে ইডিয়েট। তোর এই সাজগুজ ছোটাবো আমি, চল আমার সাথে।
তৎক্ষণাৎ পালানোর পথ বন্ধ করে মেঘের ডান হাতের কবজি শক্ত করে নিজের খড়খড়ে হাতের মুঠোয় চেপে ধরে রুদ্র হিড়হিড়িয়ে টেনে নিয়ে যায় ঘরের দিকে। মেঘা পা চিপকে আটকাতে চাইলেও পারে না পুরুষালী শক্তির বিপরীতে। রুদ্রের হাতের উপর নিজের অপর হাত রেখে আটকানোর চেষ্টা করে ঝেড়ে বলল, রায়নামুখো ছাড়ুন আমায়, সবাই ওয়েট করছে আমার জন্য, দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন। অসভ্য লোক। চেঁচিয়ে লাভ হলো না। বেপরোয়া রুখো ছেলেকে রুখতে অক্ষম হলো এক বিংশীর ক্ষীণ শক্তি। রুদ্র ওকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গিয়ে থামলো। ঘরের ভেতর দাঁড় করিয়ে হাত চেপে রেখে আদর্শের সুরে শক্ত গলায় বলল, চুল বেঁধে ফেল ফাস্ট। আপনি আসলে একটা পাগল। পাগলা গারোতে যান, পাগলের চিকিৎসা করান গিয়ে। ইরিটেটিং রায়ানুমুখ, এখানে কেন টেনে এনেছেন আমায়? চুল বাঁধতে বলেছি, বেঁধে নেয়। তপ্ত আদেশের বিপরীতে জেদ রাগ দেখালো মেঘা। বাঁধবো না আমি। কি করবেন? ছাড়ুন। এভাবে হুটহাট করে ছোবেন না আমায়। কেন? ফোসকা পড়ে যায় আমি ছুঁয়ে দিলে? ঘেন্না লাগে? মেঘার তৎক্ষণাৎ ঘৃণা ভরা উত্তরে দ্রুত ওর হাত ছেড়ে দিল রুদ্র। অপেক্ষা করলো না এক মুহূর্ত। রাগ সংবরণ করে ঘাড় ডলল। মাথার পাশে সমর্পণের ভঙ্গিতে ডান পাশ হাত উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা ছুলাম না তোকে এখন, তবে এমন হুটহাট স্পর্শ মানিয়ে নিতে শিখে রাখ। কজ আমার ছোঁয়ায় তোকে সিক্ত হতে হবে সারাটা জীবন। এখন যা বলছি তাই কর। চুলগুলো বাঁধ। এভাবে মোটেও ভালো দেখাচ্ছে না তোকে। আইনো তোকে খোলা চুলে মারাত্মক সুন্দর লাগে, তবে সেই মারাত্মক সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। ইউ আর অনলি মাইন। তোর রূপ সৌন্দর্য সব আমার। আমার জিনিসে অন্যের জন্য উপস্থিতি হবে না। এভাবে কারোর সম্মুখে কোথাও যেতে পারবি না তুই। গট ইট? যা তাড়াতাড়ি গিয়ে চুল বেঁধে হায়, লেট হয়ে যাচ্ছি আমরা। মেঘা নাক ফুলিয়ে শ্বাস টানে। রৌদ্রের শক্ত করে মুচড়ে ধরা নিজের হাতটায় হাত বোলায় অপর হাতে। রৌদ্র ওকে চুপ দেখে আবার বলে, কি হলো? যেতে বলছি তো। যা। যাব না। ইভারা রাগাস না আমায়, নয়তো থাপ্পড় পড়বে গালে। যদি বিয়েতে যেতে চাস তাহলে চুল বেঁধে হিজাব পরে তবে যাবে। এভাবে খোলামেলা হয়ে সেজেগুজে নয়। কাকে দেখাবে এত সাজ? কোথায় সেজেছি আমি? যা সেজেছিস তাতেই জ্বলে যাচ্ছিস পুরো। ট্রাস্ট মি, চোখ ঝলসে যাচ্ছে আমার। আর নিচে ওই ছেলেগুলো, ওদের সামনে কেন গেছিস? হ্যাঁ, ওদের ব্যাড কমেন্ট শুনতে গিয়েছিলি? ইডিয়েট। আমার ইচ্ছে হয়েছে তাই গেছি। আপনার প্রবলেম কি? ওরা ব্যাড কমেন্ট করলে আমায় নিয়ে করেছে, আপনার তাতে কি? বারংবার মেঘের জেদি আচরণে বিরক্ত হয় রুদ্র। এই মেয়ে চোখে চোখ রেখে ঠাস ঠাস করে কথা বলার সামর্থ্য রাখে বেশ। টাইম লস ব্যতীত কিছুই হচ্ছে না এখানে। এতক্ষণে বাকি সব গাড়ি বেরিয়ে গেছে হয়তো। বাড়িতে এরা দুটো ব্যতীত আর কেউ নেই। এতক্ষণের কোলাহল হৈ হৈ সব স্তব্ধ হয়ে গেছে। রৌদ্র আর সহ্য করলো না। মেঘার হাত চেপে ধরলো আবারও। টেনে কাবাডের দিকে এগোলো। কাবাড ঘেটে খুঁটে টুকটুকির একটা হেজাব খুঁজে পেল সে। সেটাকে অন্য হাতে চেপে ধরে মেঘাকে আবারও টেনে এনে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। কাঠস্বরে আদেশ করলো হিজাব জড়িয়ে নে মাথায়। মেঘার সেই অবিরত তেজি স্বর, পারবো না, এভাবেই যাব আমি, ছাড়ুন আমায়। এবেলায় রাগে হাত মুঠিয়ে আসে রুদ্রের। চোখ রক্তিম সেই আগের থেকেই। এসিতেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের ধারে। মেঘার হাত ছেড়ে নিজের চুল খামচে ধরল সে। রাগ সংবরণ করলো সেভাবেই। এক মুহূর্তে কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের ওপর থেকে সব মেয়েলি জিনিসপত্র হাতে জড়িয়ে ছিটিয়ে ফেললো মেঝেতে। ঝরঝরিয়ে সব মেঝেতে পড়তে চমকালো মেঘা। রৌদ্র মুহূর্তে অতিক্রম না করেই দু হাতে মেঘার কোমর জড়িয়ে নিয়ে ওকে শূন্যে তুলে ভাসিয়ে সামনাসামনি তুলে বসালো ড্রেসিং টেবিলের উপর। মেঘা কিছু বলার আগে আঙ্গুল তুলে বলল কণ্ঠ চিপে, শ্যাট আপ ইডিয়েট, কিচ্ছু বলার চেষ্টা করবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। যদি থাপ্পড় খেতে না চাস তাহলে স্থির হয়ে বসে থাকবি এখানটায়, নয়তো থাপ্পড় খাবে আমার হাতে। পরে ঘ্যান 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 কাঁদবি না তখন। বলেই মেঘের দিকে ঝুঁকে আসে। মাঝখানে একটু দূরত্ব রেখে চুলের দিকে হাত বাড়িয়ে দেয় ওর। খোলা রেশম কোমল কেশদয়ের ভাঁজে হাত পড়তেই ঝিমিয়ে আসে ক্ষুব্ধতা। জেগে ওঠে সুপ্ত অনুভূতি। ঝট করে মেঘার পানে তাকাতেই চোখাচোখি হয়। মূর্ত বনে গেছে মেয়েটা। সেকেন্ড কয়েক বাদে চোখ সরিয়ে আরেকটু ঝুঁকে যায় রৌদ্র। মেঘার বাম উরুর পাশে ড্রেসিং টেবিলের হাত ঠেসে মেঘাকে নিজের মাঝে আবদ্ধ করে নেয় প্রথমে। ঝুঁকে কাঁধ গলিয়ে চুলগাছি ডান পাশ করে নিমিষে নাক ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। মিষ্টি মাদকীয় ঘানে বুঝে আসে রক্তিম দুচোখ।
মেঘের মতো ছড়ানো সেই কৃষ্ণ বর্ণের খান পেতে ক্ষুব্ধতা পরিণত হয় পরম শান্তির রেশে। নিজেকে সংযত করতে না পেরে খেয়ালের বশে গভীরে নাক ডুবিয়ে লম্বা লম্বা শ্বাস টানে রুদ্র। দূরত্ব কমিয়ে রুদ্রেরা অতি সন্নিকটে আসা মাত্রই কম্পিত হয় একবিংশীর কোমল কায়া। লোকটার গরম শ্বাসের সাথে খোঁচা দাড়ি খানিক বিদ্ধ হয় রমণীর কোমল গিবার ধারে। শ্বাসরুখে চোখ বুজে নেয় মেঘা। বন্ধ চোখের কোণা দেখা দেয় অবাধ্য চিকচিকে জলকণা। হাত উদ্ধত্ত করে রৌদ্রকে ঠেলে সরিয়ে দিতে লোকটার পেটের কাছে হাত রেখে আলতো ধাক্কা দেয় শক্তি জুগিয়ে। তবে 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং হিসিয়ে ওঠে রৌদ্র। ইউ নো সুইট হার্ট, ইউর হেয়ার স্মেল ইজ সো অ্যাট্রাকটিভ। কি মাখিস বলতো চুলে? এক মুহূর্ত পর সে নিজেই সরে আসে, ঢোক গেলে নিজেকে ধাতস্থ করে। দ্বিতীয়বার তাকায় না মেঘার দিকে। মেয়েটার চুলগুলো নিজ হাতে গুছিয়ে কোনো রকমে পেঁচিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দেয়। হেজাবটা নিয়ে পেঁচিয়ে দেয় মাথায়। খুঁজে খুঁজে হেজাব পিন বের করে হেজাবের এক একটা কিনারায় আটকে দেয় কোনো রকমে, যাতে পরবর্তীতে খুলে না যায়। খুব পারদর্শী না হলেও বেশ সুন্দর করে প্রথম চেষ্টাতেই হিজাবটা বেঁধে দিতে সক্ষম হলো রৌদ্র। শেষ হতেই বুক ফুলিয়ে দীর্ঘ হাত টানলো। এক কদম পিছিয়ে কোমরের ধারে হাত ঠেসে সম্পূর্ণ দৃষ্টিতে পুরোপুরি অবলোকন করলো মেঘাকে। মেয়েটাকে হেজাব পেঁচিয়ে অন্যরকম সুন্দর লাগছে, চোখে ধরেছে এটাও। তর্জনীর দ্বারা চোয়াল চুলকে শব্দহীনা মৃদু হাসে রুদ্র। তাকায় মেঘার চোখের দিকে। রমণীর চোখ দুচোখ ঘোলাটে, কার্নিশ চিকচিক করছে জলকণা। ক্ষণক্ষণে ফেপে উঠছে নাকের পাটা, নাকের ডগা সহ দুগাল লালচে। চোখ হতে এক্ষুনি যেন পানি গড়াবে টুপ করে। একাধারে সেই তখন থেকে চেয়ে আছে রৌদ্রের দিকে। চোখে পানি দেখেও ভুরুক্ষেপ প্রকাশ করলো না রৌদ্র। ওষ্ঠজোড়ার দিকে দৃষ্টি পড়ল এবার। টকটকে গাঢ় লিপস্টিক ঠোঁট জোড়াকে ফুটিয়ে তুলেছে। রৌদ্র এক ঝটকায় এগিয়ে যায়, গতি কমিয়ে রয়ে শুয়ে মেয়েটার কাছাকাছি হেরে দাঁড়ায়। ডান হাত উঠিয়ে আলগোছে রাখে মেয়েটার বাম চোয়ালে। সুপ্ত অনুভূতিতে এবারও আর চোখ খুলতে পারে না মেঘা। বুচে আসে অবলীলায়। রোদ তা দেখে হাসে মৃদুমন্দ। বৃদ্ধ আঙ্গুল ওষ্ঠাধারের নিকট নিয়ে আলতো স্লাইড করে সেদিকে পানে দৃষ্টি নিবদ্ধ রেখেই ঢোক গেলে শুল্ক ফিসফিসিয়ে বলে অনুমতি নেওয়ার স্বরে, লিপস্টিক উঠিয়ে দিই সানি। লিপস্টিক থাকলে লোকের দৃষ্টি পড়বে তোর ঠোঁটের দিকে। আমি চাই না কারোর দৃষ্টি আমার পোপাটির দিকে পড়ুক। ইউ মাই ট্রেজার, অর ইয়োর লিপস অলসো মাই এক্সক্লুসিভ ট্রেজার। এ পর্যায়ে শাড়ি খামছে উষ্ঠ উল্টায় মেঘা। ফোপানোর শব্দ ভেসে আসে কানে। ঝট করে উষ্ঠ থেকে চোখ তুলে রমণীর মুখে পানে তাকায় রুদ্র। মেঘার বামগাল বেয়ে বন্ধ চোখ ছাপিয়ে পানি গড়াচ্ছে এক ফোঁটা। আখিদয়ের দীঘল পাপড়ি ঘন যুগল আধো ভেজা। পরপর আবার ফুপিয়ে ওঠে মেয়েটা। সহসা হাত সরায় রুদ্র, বাড়িয়ে ফেলে দূরত্ব। চাপা স্বরে বলে কান্নার হেতু আন্দাজ করে, ইডিয়েট, কাঁদবি না একদম। পরক্ষণে দম টেনে আবারও বলে ঘাড় তোলে, সিরিয়াসলি ঘৃণা করিস আমায়? এবেলায় কণ্ঠস্বরের ধাঁচ আন্দাজ করা যায় না। কেমন করুণ শোনালো প্রশ্নটা। ভেজা চোখ জোড়া মেলল মেঘা। চাইলো ওষ্ঠপুঠে দাঁত চেপে কান্না রোধের চেষ্টা করে। ভেজা চোখ মুছলো হাতের উল্টো পিঠে। উত্তরের চেষ্টা করে লাফিয়ে নামলো বসা হতে। চোখ মুছতে মুছতে প্রস্থানের জন্য ছোটার উদ্দেশ্যে পা বাড়াতে গেলে রুদ্র আকস্মিক বলল একই স্বরে, আর থাকছি না আমি, কাল যাচ্ছি ফিরে। এই এক রাতটুকুই থাকবো শুধু। কাল রাত হতে হতে আমি পাগার পার, দেশের গণ্ডির বাইরে চলে যাব একদম। তোর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব। ঘৃণাটুকু গচ্ছিত রাখবি, যদি ফের দেখা হয় তাহলে যেন এভাবেই কাঁদতে পারিস আমায় দেখে, আমার স্পর্শে। সে ঘৃণার হোক বা অন্য কিছুর। এর পরবর্তী সাক্ষাতেও তোর চোখে পানি দেখতে চাই আমি। যদি না দেখি তাহলে থাপ্পড় মেরে কাঁদাবো বলে রাখলাম। বাড়িতে কেউ নেই, সবাই মেঘাকে ফেলে রেখে চলে গেছে। কেউ দ্বিতীয়বার আর খোঁজ করলো না ওর। নিচে নেমে কাউকে খুঁজে পায়নি মেঘা। পুরো বাড়ি ফাঁকা। কান্না গিলে পানি খেয়ে গলা ভিজিয়েছে মেয়েটা। যত শক্ত হতে চায় লোকটার সামনে, লোকটার অবাধ্য চাহনি আর স্পর্শের বিচরণে বারংবার মিয়ে যায় শক্ত খোলসধারী হৃদয়। মেঘা এক ছোটে বাইরে বেরিয়ে চুপটি করে উঠে বসেছে গাড়িতে। এদিকে রুদ্রকে খুঁজতে খুঁজতে হয়রান। ঘর হতে আগে বেরিয়েছে সেই মেয়ে। পুরো বাড়িতে ওই মেয়েকে খোঁজা শেষে ইতিমধ্যে রৌদ্র পেল না। ছাদেও দেখেছে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বেপরোয়া হৃদয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গেল ওই মেয়েটা।
ছটফট করে খুঁজতে খুঁজতে বাইরে বেরোলো রুদ্র। সদর বরাবর গাড়ি দাঁড় করিয়ে রাখা ফ্রন্ট সিটে জানালার পাশে মেঘা বসে আছে। রুদ্র ওকে এক ঝলক দেখা মাত্রই প্রাণ ফিরে পেল, দীর্ঘশ্বাস ফেললো। সময় নষ্ট করলো না আর, দ্রুত উঠে পড়লো গাড়িতে। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বাঁকা চোখে চেয়ে নমনীয় স্বরে বলল আচমকা, সিট বেল্ট বেঁধে নাও। মেঘা অনড়, শুনলো না কথা, বাঁধলো না সিট বেল্ট। রুদ্র এবারও আর জোর খাটালো না। ওরা বিয়ে বাড়িতে পৌঁছেছে বিয়ে পড়ানো শেষ হওয়ার পর, মোটামুটি মাঝপথে সবকিছু। মেঘা গাড়ি থেকে নেমে সোজা গার্ডেনের দিকে এগিয়েছে। প্রতিমধ্যে কত কথা তো দূর, আর চোখেও তাকায়নি রৌদ্রর পানে। সায়ানদের বাড়ির গার্ডেনের বিয়ের ভ্যানু সাজানো হয়েছে, উপচে পড়া ভিড় পুরো জায়গায়। মেঘা কোনো রকমে ভিড় ঠেলে স্টেজের দিকে এগোলো। পাশাপাশি শুভ্র আর মেঘের বসে আছে। লাল টুকটুকে রাঙা শাড়িতে রঙা বউ রূপে সেজেছে মেহের। মেয়েটা একেবারে স্নিগ্ধ কোমল সৌন্দর্যের অধিকারিণী, দেখলে চোখ জুড়িয়ে যায়। তার উপর বিয়ের ভারী সাজে পুরোপুরি চোখ ধাঁধানো সুন্দর লাগছে আজ ওকে। দূর হতে চিকচিক করছে উজ্জ্বল ভীষণ, পাশাপাশি বেশ মানিয়েছে দুটোকে। মেহেরের ডান পাশে শুভ্র আর বাম পাশে সাফাহ বসেছে। সামনে ক্যামেরাম্যান ছবি তুলছে হয়তো। মেঘা এতক্ষণে মুচকি হাসলো, মন খারাপ ঠেলে সরালো অদূরে। ভরা গালে হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে এগোলো সেদিকে। স্টেজের পাশ থেকে সিরাত ডাকলো এমতো সময়। এগিয়ে এসে বলল, মেঘা, এতক্ষণ কোথায় ছিলি? এসেছি থেকে খুঁজছি তোকে, কোন গাড়িতে এসেছিস তুই? না আপু, আমি তো কে বলি। বলতে বলতে কথা ঘুরালো, এখনই এখানেই ছিলাম আপু। সিরাত চোখ শুরু করে তাকায়, শুধু হেজাব পড়লি কখন? সাজগোজ সব ঘেটে ফেলেছিস দেখছি। তোকে কত সুন্দর করে সাজালাম আমি, যদিও এভাবে আরো বেশি সুন্দর লাগছে। এখন যা। শুভ্র বারবার তোর খোঁজ করছিল। মেঘা স্টেজে উঠল, বসলো শুভ্রর অপর পাশে। মেহের বোধহয় কেঁদেছে খানিক আগে, দেখে বোঝা যাচ্ছে। ওর সাথে টুকটাক কথা বলল মেঘা, তুলল অগণিত ছবি। বিয়ে পড়ানোর পর মেহের এখন পুরোপুরি কাবির পরিবারের সদস্য। পুরো কাবির পরিবার মিলে একটা ফ্যামিলি ফটো তোলা হবে ফ্রেমে বাঁধানোর জন্য। সেই মোতাবেক আদ্র সবাইকে টেনে জড়ো করলো স্টেজের উপর। শুভ্র আর মেহেরকেও কেন্দ্র করে দাঁড়ালো সকলে। ওরা দুজন বসে, বাড়ির দুই কর্তা গিন্নিদের ছেলে বৌমার দুপাশে জোর বেঁধে বসানো হলো। বাকিরা সবাই পেছনে দাঁড়ানো সারিবদ্ধভাবে। সিরা তাহিয়ান ওদের দুজনের কোলে, মাঝামাঝি রামিসা। মেঘাকে ওদের সাথে টেনে নিয়েছে আদ্র। এই মেয়ে বলে সে নাকি এ পরিবারের সদস্য নয়, তবে ওর কথায় কেউ তোয়াক্কা করলে তবেই তো। সবাই ফ্রেমে যুক্ত হলেও বাদ পড়েছে রুদ্র। আদ্র ওকে আশপাশে খুঁজে পেল না, অবশেষে নিজেই আসলো সে। আদ্র এগিয়ে গিয়ে বলল, রুডি, ফ্যামিলি ফটো তুলবো, চলে আয়। না তাকিয়ে কার জবাব রুদ্রে। তোদের ফ্যামিলি থেকে আমার অস্তিত্ব 5 বছর আগে মুছে গেছে। আমি মৃত। কাবির পরিবারের ছোট ছেলে মৃত। মৃতদের ফটো তোলা হয়েছিল কবে? আদ্র ওকে নিজে থেকে জোর করলো না আর। সে গিয়ে ইচ্ছাকৃত দাঁড়ালো মেঘার পাশে। কোথা থেকে সায়ান ছুটে আসলো এ পর্যায়ে। ও হ্যালো, আমাকে ছাড়া ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। আমি কি এবারই সদস্য নই? আমাকে নেওয়া হবে না এই ফ্রেমে? হাসলেন সকলে। সায়ান এ বাড়িদের সদস্যদের থেকে কম কিছু নয়। আহ্লাদ করে ছলে বলে সে দাঁড়ালো সাফাহের পাশে। ক্যামেরাম্যানকে ইশারা করলো ছবি তোলার জন্য। ক্লিক করার আগেই বাধা পড়ল। আকস্মিক স্টেজে উঠে হামলে পড়ল রৌদ্র। আদ্রকে এক মুহূর্তের জন্য মেঘার পাশে সহ্য করতে বড্ড নারাজ তার বেপরোয়া হিংসাত্মক হৃদয়। চোয়াল শক্ত করে মেঘাকে হ্যাচকা টানে আদ্র থেকে দূরে সরালো সে। মুহূর্তে ফাঁক পেয়ে দাঁড়ালো দুজনার মাঝে। আদ্রকে নিজের ডান পাশে উপেক্ষা করে রেখে মেঘাকে দাঁড় করালো বাম পাশে। নিজের চিপকে দাঁড়ালো মেঘার পাশে। ফিক করে হাসলো আদ্র। মেঘা তাকালো ক্ষুব্ধ হয়ে। ক্যামেরার ফোকাসে আছে দেখে বাড়াবাড়ি করলো না কেউ। আবার সামনে তাকালো সকলে। ক্যামেরাম্যান প্রথমে ক্লিক করার আগে রৌদ্র আলতো করে নিজের হাতটা বাড়িয়ে রাখলো মেঘার পাতলা কোমরের নিকট। সহসা ছলকে কম্পিত হয়ে রৌদ্রের দিকে দৃষ্টি তুলল মেঘা। রৌদ্রও তাই। সেও এক স্থির হয়ে মেঘার দিকে দৃষ্টি নামালো। দুজনার কিনখত কালের চোখাচোখির মাঝে ক্যামেরা বন্দী হলো কয়েকটা ছবি। পুরো পরিবার আবদ্ধ হলো এক ফ্রেমে। খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ। মেহেরের বিদায় হবে খানিকের মধ্যে। এখন থেকেই কেঁদে কেটে হয়রান নমনীয় মেয়েটা। বারবার নাক টেনে ফুপিয়ে উঠছে, চোখ মুছে নিচ্ছে ক্ষণে ক্ষণে। এখনো বর বউ দুজনার পাশাপাশি বসে। সাফাহ আর মেঘা মিলে কোথা থেকে একটা বড় সড়ো গোল মিরর নিয়ে আসলো। মিররের ধার ঘেঁষে কাঁচা ফুল ডিজাইন করা। মেহের আর শুভ্রর মাথার উপর দিয়ে পাতলা ওড়না ধরা হলো দুজনকে ঢেকে ফেলে। মেঘা আর সাফাহ দুজনায় বসলো ওদের দুটো সমান
বরাবর পায়ের কাছে। প্রথমেই মিররটা শুভ্রর হাতে ধরিয়ে দেওয়া হলো। দর্পণ বাঁকা করে মেহেরের মুখশ্রী প্রতিবিম্বে ভাসিয়ে শুভ্রকে জিজ্ঞেস করলো মেঘা, আচ্ছা ভাইয়া বলো তো, আয়নাতে কাকে দেখতে পাচ্ছ? কাকে দেখা যায় আয়নাতে? আয়নাতে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো শুভ্র। মেহেরের আধো ভেজা চোখ জোড়া সমেতে মেয়েটার পুরো নাজুক চেহারাটা মন ভরে খুঁটিয়ে দেখলো এতক্ষণে। এতটা সময় ধরে এত মানুষের ভিড়ে জড়তায় পুরোপুরি দৃষ্টিতে ঠিকভাবে তাকাতে অব্দি পারেনি মেয়েটার দিকে। মন ভরে দেখা শেষে হাঁপ ছাড়লো নিঃশব্দে। মৃদু হাসলো। মেঘের প্রশ্নের উত্তর করলো গা ছাড়া ভাবে, একটা গাধাকে দেখতে পাচ্ছি। অমনি ওষ্ঠ উল্টায় মেহের। কাঁদো কাঁদো মুখখানা চুপসে যায় আরো। এই লোক সবসময় ওকে গাধা বলে, তাই বলে এখানেও বলবে? একই কান্না পাচ্ছে ওর, তার উপর এতগুলো মানুষের সামনে ওকে আরো বেশি লজ্জিত করছে শুভ্র। শুভ্র রসিকতা বুঝে সবাই ফিকে হাসলো। সাফাও ঝেড়ে বলল, ভাইয়া একদম ভুলভাল তকমা দেবে না আমার ভাবিকে। বি সিরিয়াস, বলো কি কি দেখতে পাচ্ছ মিররে? শুভ্র চোখ শুরু করে বলা শুরু করলো। একটা গাধার বাম চোখের কান্নিসে এক ফোঁটা পানি চিকচিক করছে, আর ডান চোখের কান্নিসে পানি মুছতে গিয়ে কাজল ঘেটে ফেলেছে সেই গাধা। মাথার টিকলি উল্টো গেছে, সেটাও ঠিক করছে না সেই বেখেয়ালি গাধা। মাথার ঘোমটা পিছিয়ে গেছে একটু। আপাতত এসব দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সেই গাধাটা এখন আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এবার আশপাশ থেকে সশব্দে হাসির শব্দ শোনা গেল। শুভ্র কথা শেষ করে ঠোঁট কামড়ে হেসে উঠল খানিক। পাশ ফিরে মেহেরের দিকে তাকিয়ে ভুরু নাচালো, বলল, কিরে, ঠিক বললাম তো গাধা? সায়ান শুভ্রর বাহুতে আলতো আঘাত করে বলল, আমার বোনকে গাধা বলার দুঃসাহস তোকে কে দিয়েছে? ঠিকঠাক কমপ্লিমেন্ট দে। কেমন লাগছে আমার বোনকে? শুভ্র সিরিয়াস হয় এবার। আবার তাকায় আয়নার দিকে। ততক্ষণে মেহের চোখ নামিয়ে নিয়েছে। এবার এই লজ্জাবতীকে দেখে মৃদু স্বরে বলে, সুন্দরের প্রশংসা করতে নেই। যেই শব্দেই প্রশংসা করা হোক না কেন, সুন্দরের সৌন্দর্য তুলে ধরে বর্ণনায় বোঝানো যায় না কাউকে। তোর বোনকে কেমন লাগছে সেটা এক বাক্যে বা হাজার বাক্যেও বোঝাতে অক্ষম আমি। তবে এক বাক্যে শুনে রাখ, তোর বোনকে আজ আমার বউ রূপে দেখে মন ভরে গেছে আমার। আর অন্য কিছু অনুভব করছি, যার অনুভূতি আমি নিজেও ঠাউর করতে পারছি না। সবশেষে তোর বোনকে আজ আমার আমার লাগছে। বিয়ে বিদায়ের পালা চুকিয়ে কাবির ম্যানশনে ফিরতে ফিরতে রাত্রি 11টা পেরিয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর পেরিয়ে 1টার ঘর ছুঁই ছুঁই করছে। বাড়তি সব ঝামেলা মিটিয়ে শুভ্রকে এতক্ষণে পাঠানো হলো উপরে। বাকিদের দেখা নেই। শুভ্রর ঘরের সামনে সবাই ওত পেতে অপেক্ষা করছে। তাও ওর অজানা নয়। ধীর পায়ে একা একাই উপরে উঠল সে। ওকে আজ সঙ্গ দেওয়ার কেউ নেই। যা ভেবেছিল তাই। ওর ঘরের বাইরে 7 মাথা এক হয়েছে। মেঘা, সাফাহ, আদ্র, সিরাত, আহিয়ান, সাবা আর পিচ্চি আয়াজ। দরজা আটকে ঘরের বাইরে 7 মাথা এক করে ফন্দি ফিকিয়ে রাখছে ওরা। শুভ্র শ্বাস টানলো, বুক ফুলিয়ে ঘাড় উচালো, গম্ভীর ভাব টেনে দৃঢ় পায়ে এগোলো ওদিকে। ওকে দেখা মাত্রই স্বাভাবিক হলো সপ্ত পাণ্ডব। একসাথে একে অপরের দিকে চাওয়াচাই করে সকলে গলা খাকারি দিল। ঠোঁট কামড়ে চেপে নিল হাসি। শুভ্র গলা ভার করে বলল ওদের আগে, আমার ঘরের সামনে কি চাই তোদের? সাফাহ সামনে হাত পেতে স্বভাব সুলভ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, সহসা 50 লাখ টাকা। বৃহৎ নয়নে তাকায় শুভ্র, কি শুনিনি? 50 লাখ টাকা দাও, তারপর ঘরে যাও। মামার বাড়ির আবদার পেয়েছিস, কিসের টাকা দেব তোদের? আদ্র মুখ খুলল, তোমার ঘর সাজিয়েছি তার টাকা। আমার ঘর সাজিয়েছিস তো আবার, তো আমার কি? আমি তোদের সাজাতে বলেছি? মেঘা ঘুমে টলছে। এতক্ষণে ঘুমে কাদা হয় রোজ। আজ অনেক দেরি হয়ে গেছে, হাই তুলে বলল সে। ভাইয়া, সময় নষ্ট করো না তো, এতে তোমারই লস। যা চাইছি দিয়ে দাও। শুভ্র গলা খাকারি দেয়। সিরাত তাল মেলায়, একদম শুভ্র, টাকাটা দিয়ে দাও। বড় বোনের মুখে ভাইয়া ডাক শুনে ফ্যালফ্যাল করে তাকায় শুভ্র। আপু তুমিও? তুমি না আমার বড়? সো হোয়াট? সবচেয়ে বড় মানি। মানি যেদিকে আসবে আমি আজ সেদিকে। তাড়াতাড়ি টাকা দিয়ে দে তো, দেরি হয়ে যাচ্ছে, অপেক্ষা করছে তোর বউ। লজ্জা পায় শুভ্র। লজ্জা লজ্জা লাগে কেমন। আদ্র সাফাহার কাঁধে কোনোই ঠেসে হাত বাড়িয়ে বলল, ভাইয়া বেস্ট অফ লাক, বাট তার আগে ফেলো করি মাখো তেল। টাকা রুমে আছে, দরজা খুলে দিয়ে এনে দিচ্ছি। তা তো হবে না, আগে টাকা পরে আন্টি। বোনের কথায় গলা ভার করে শুভ্র। আমাকে ঝাড়লেও 2 পয়সা পাবি না। রুমে না গেলে টাকা দেবো কি করে? ডোর খুলে দে, আমি রুমে গিয়ে টাকা নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছি না কোথাও, এ বাড়িতেই থাকবো। ইনোসেন্ট হয়ে ওর কথায় ভুলল সকলে। শুভ্র বরাবর স্পষ্ট ভাষী, যা বলে তাই করে।
আর ভাই বোনদের ঠকাবে না নিশ্চয়ই। দরজার সামনে থেকে সরে গিয়ে দরজা খুলে দিল আদ্র। শুভ্র ফিচেল হাসলো, দ্রুত ঢুকলো ঘরের ভেতরে। পিছু ফিরে সকলের ভোলা ভালা মুখপানে তাকালো একবার। সাফাও মিনমিন করে বলল, তাড়াতাড়ি টাকা নিয়ে এসো ভাইয়া, আমি আমার ভাগের টাকা দিয়ে চকলেট কিনে খাবো। শুভ্র বাঁকা হাসি পোকার ওপরে তৎক্ষণাৎ বলল, বেশি চকলেট খেতে নেই বুনু, তাতে পোকা ধরবে। অ্যান্ড থ্যাংক ইউ আমার ঘরটা এত সুন্দর করে সাজানোর জন্য। এভরিওয়ান উইশ মি বেস্ট অফ লাক, গুড নাইট। কথাটা বলেই সপ্ত পাণ্ডবের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল শুভ্র। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করার আগেই বিরাট ঝটকা খেল সকলে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। শুভ্রর কাছে রাতটা আর শুভ হলো না। ভাই বোনদের ঠকিয়েও লাভ হলো না কেন? অশুভ অতৃপ্ত ঘুমহীন রাত কাটিয়ে নতুন এক ভোরের সূচনা ঘটল তার দরবারে। রাতটা একেবারে অপ্রত্যাশিত ছিল। যা ছিল প্রত্যাশা তা আর হলো কই। ভোরের আলো ফুটেছে ধরনের বুক চিরে। বারান্দার পর্দা ভেদ করে সূর্যের তপ্তহীন সোনালি মৃদু তীর্যক রশ্মি এসে পড়তে চট করে ঘুম ছুটে যায় নব বিবাহিত রমণীর। অল্প তপ্ত মিষ্টি কিরণে চোখ বুজে রেখে নড়ে চড়ে ওঠার চেষ্টা করে মেহের, তবে শরীর নড়াতে পারে না। নিজের ছোট্ট কায়ের উপর ভারী কিছু অনুভব হতে মুখ কুচকে আসে আপনা আপনি। শ্বাস নিতেও স্বল্প কসরত হচ্ছে, লাগছে দম বন্ধ। মেহের জোর খাটিয়ে এপাশ ওপাশ হওয়ার চেষ্টা করলো। নিজেকে কোনো কিছুর বন্ধনে আবদ্ধ অনুভব হতে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করলো। ঘুমে ভার আক্ষি যুগল। পিটপিট করে চোখ খুলতেই সিলিং এর দিকে নজর পড়ল প্রথমে। আধো ঝাপসা চোখে নতুন কিছু অবলোকন হওয়া মাত্রই ছ্যাত করে উঠল মেয়েটার বক্ষস্থল। দ্রুত মেলল নিভু নিভু চোখ জোড়া। অমনি বক্ষস্থল কেঁপে ওঠে। এপাশ ওপাশ চোখ বুলায় দ্রুত। সে সম্পূর্ণ নতুন জায়গায়, নতুন ঘরে, নতুন কারো বাহুডোরে আবদ্ধ। বালিশ হতে স্বল্প বিস্তর মাথা তুলে চায় মেয়েটা। শুভ্র পুরোপুরি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আপন গিবার নিকট ঘুমন্ত হালাল পুরুষের তপ্ত উষ্ণ শ্বাস অনুভব করলো সে। অমনি ছটফটিয়ে উঠল নাজুক কোমল তনু। এক নিমিষে ঘুম ছুটে গিয়ে জোরালো হলো হৃদস্পন্দন। ছটফট করে উঠল মেহের। রাতে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। ও তো বাড়ি থেকে আসার সময় কেঁদেছে খুব। বেশি কান্নার দরুন মাথা ভার ছিল, ধরেছিল মাথাটা। ওকে ফ্রেশ করিয়ে বিছানার উপর এক পহর ঘোমটা টেনে বসিয়ে রেখে গিয়েছিল মেঘা আর সাফাহ। বাইরে থেকে দরজা লাগিয়েছিল। বসে থাকতে থাকতে ভার মাথা নিয়ে আর টিকতে পারেনি মেয়েটা। শত চেষ্টা করে দু চোখের পাপড়ি আর খুলে রাখতে পারেনি। বসা থেকে বাম কাত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তলিয়ে গেল নিমিষেই ঘুমের রাজ্যে। বাদবাকি আর কিছুই মনে নেই ওর। এর মধ্যে সকালও হয়ে গেল। ছটফট করতে করতে চঞ্চল হয়ে দেয়াল ঘড়ির দিকে চোখ তুলল মেহের। 7টা বাজতে চলল। সময় ঠাউর করে শুল্ক ঢোক গিলল। শুভ্রর নড়চড় না দেখে চোখ নুইয়ে তাকালো ওর ঘুমন্ত মুখপানে। প্রথম কোনো পুরুষকে নিজের এতটা সন্নিকটে অনুভব করলো সে। শ্বাস প্রশ্বাস বেগতিকের অবস্থা। আপনা আপনি ঠোঁট দুটো প্রগাঢ় হলো। লোকটার ঘুমন্ত মুখপানে তাকিয়ে মাথার কাছটায় হাত রাখলো। এলোমেলো চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে গুছিয়ে দিল ঘুমন্ত লোকটার চুলগুলো। আরো কিছুক্ষণ চেয়ে দেখলো। এক চিলতে লাজুক হাসলো আপন খেয়ালে। ওষ্ঠ বাড়িয়ে খুব আলগোছে কপালের ডান পাশে আলতো স্পর্শ আঁকলো কেঁপে কেঁপে। তারপর অতঃপর দ্রুত সরে এসে মৃদু কম্পিত স্বরে ডাকলো, এই যে। ঝাঁকালো একটু, নড়ে চড়ে উঠলো। উত্তর দেয়, শুভ্র হু, ওঠো, আমি উঠবো। ওঠো। ধরে আছো আমায়, ছাড়ো আগে। ছাড়বো না, ঘুম হয়নি এখনো আমার। ঘুমাবো আরো, ডিস্টার্ব করবে না একদম। ঘুমকাতর নিরট কণ্ঠে মেহের ঢোক গিলে মিনমিন করে, সকাল হয়ে গেছে, উঠতে হবে তো এখন। ঘুমাও, তুমি ঘুমাও, আমাকে ছাড়ো, আমি উঠে যাই। শুভ্র মাথা তোলে এবার, ধীরে নিভু করে চোখ মেলে। মেহেরের কাচুমাচু মুখাভয় দেখে আবারও আগের মতো গলার নিকট মুখ ডুবিয়ে চোখ বুজে বলে, আমার ঘুম হারাম করে সারা রাত আরাম করে ঘুমিয়েছিস, এখন আমাকে একটু আরাম করে ঘুমাতে দে। নড়াচড় করবি না একদম। আজ এই সাত সকালে আদ্রের ঘরে উপস্থিত হয়েছে তোফায়েল কাবির। আদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছিল। দরজায় কড়া পড়লো তখন। অনুমতি দিতে দরজা ঠেলে ছেলের ঘরে ঢুকলেন তোফায়েল কাবির। নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন তিনি। আব্বুর উপস্থিতি বুঝে তড়াক করে চায় আদ্র। শার্টের হাতা কোনোই অবধি গুটিয়ে মিররের সামনে থেকে দ্রুত সরে আসে। ততক্ষণে তোফায়েল কাবির ভেতরে ঢুকে পড়েছেন। আদ্র পরিস্থিতি আন্দাজ করতে পেরে সহসা বলল, আব্বু আপনি আমার ঘরে? কিছু প্রয়োজন ছিল? আমাকে ডাকলেই পারতেন।
পেছনে হাত গুটিয়ে গরু ভার হয়ে দাঁড়ান তোফায়েল কাবির। রাশভারী গলায় বলেন, কথা আছে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ বলুন আব্বু, আগে বসুন। টেবিলের পাশে সিঙ্গেল সোফাটায় বসলেন তিনি। আদ্র ধীরে চেয়ে ব্যাকুল হয়ে। তার বাবা নিজে থেকে তার ঘরে পদার্পণ করেছে, নিশ্চয়ই খুব জরুরি কিছু, নয়তো এভাবে সকাল সকাল নিজে থেকে আসতেন না তিনি। সময় নিয়ে তোফায়েল কবির ঠান্ডা স্বরে মুখ খুললেন। তোমাকে যা করতে বলেছিলাম করেছো? আদ্র বুঝলো না, প্রশ্ন করলো পাল্টা, কি? ডিভোর্স পেপার তৈরি করতে বলা হয়েছিল তোমায়? হাব ভাব দেখে মনে হচ্ছে না তা করেছো বলে। আদ্রর চোখে মুখে তরিতে পরিবর্তন আসে। তোফায়েল কাবির এক মুহূর্ত থেমে আবার বললেন থমথমে গলায়, ভাইয়ের মতো অবাধ্য হচ্ছ দিন। তোমার মতিগতি আজকাল অন্যরকম লাগছে। কি হয়েছে বলো তো? কি চাইছো তুমি বা তোমরা? কথা বলছো তোমার ভাইয়ের সাথে? তার তো আজ ফিরে যাওয়ার ডেট, রাতে ফ্লাইট আছে তার। এই নিয়ে খোঁজ খবর আছে তোমার কাছে? ও যাওয়ার পর ঝামেলা বাড়াতে চাইছো? আব্বুর ভারী কথাগুলোর প্রতি উত্তরে আদ্র খানিক গম্ভীরতা টেনে বলল, ঝামেলা বাড়ালে আমি ঝামেলা পোহাবো আব্বু? রুডি যদি চায় রুডি যদি যায় তাহলে ডিভোর্স হওয়াটা পরের ব্যাপার, আমি সামলে নেব পরে। যদি যায় মানে? তোমরা কি কোনোভাবে আশায় বসে আছো যে সেই ছেলে যাবে না? হু হু, আশা করা বাদ দাও। ভবিতব্য সম্পর্কে তোমাদের ধারণা আছে বলেই জানি। আজ হলে ডিভোর্স হবে আর কাল হলেও হবে। মেঘা আটকে থাকবে না এই গণ্ডিতে। বেকার বেকার আর সুযোগ সময় দুটোই নষ্ট করছো কেন তোমরা? যত সহজে মুক্ত করা যায় ততই ভালো হবে। আদ্র চুপ রইল, এবার আর মুখ খুলল না। তোফায়েল কাবির যেভাবে দম্ভ ভরে এসেছিলেন সেভাবে বেরিয়ে গেলেন দৃঢ় পায়ে। 8টার কঠোর ঘড়ির কাঁটা। শুভ্রকে সরিয়ে কিছু সময় আগে উঠে পড়েছে মেহের। ফ্রেশ হয়ে নতুন একটা শাড়ি জড়িয়েছে গায়ে। হাত পা তিত্তির করে কাঁপছে কেমন জড়তায়। শিরশির করছে হাত পায়ের তালু। নিচে যেতে হবে। সবাই কি ভাববে ওকে দেখলে? আন্দাজ করলে লজ্জায় মরিয়ে যাচ্ছে নাজুক মেয়েটা। লাল হয়ে উঠছে কপোল দুখানি। শুভ্রর হেলদোল নেই, বেঘরে ঘুমাচ্ছে সেই লোক। মেহের খাটের পাশে অনেকক্ষণ যাবৎ পায়চারি করলো। শাড়ির আঁচল খামচে সকল জড়তা ঠেলে ধাতস্থ করলো নিজেকে। আদো ভেজা চুলগাছি মুড়িয়ে হাত খোপা করে নিল। শাড়ির আঁচল টেনে তুলল মাথায় ঘোমটা টানলো কপাল থেকে। শুভ্রকে ডাকার সাহস পেল না। একই ইতস্ততায় গড়িয়ে যাচ্ছে তার উপর। ওই লোকের মুখোমুখি হলে ওকে আর খুঁজেই পাওয়া যাবে না। এরপর ঢোক গিলল মেহের। ঘুমন্ত শুভ্রর দিকে শেষ এক পলক চেয়ে ধীর পায়ে দরজার দিকে এগোলো। দরজা খুলে আগেই নিচে নামবেও। ওদের তো কেউ ডাকতেও আসছে না। আর কতক্ষণ এভাবে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে? তার চেয়ে বরং একা একাই নিচে নামা ভালো। সে তো আগে থেকেই সবকিছুর সাথে পরিচিত, খুব একটা সংশয় হবে না। দরজার ছিটকিনি খুলল মেহের, কিন্তু দরজাখানা খুলে আসলো না তবুও। আটকে গেছে বোধহয়। জোর খাটিয়ে দরজা টানাটানি করলো সে। অধিক চাপ প্রয়োগেও কোনো কাজ হলো না, অথচ ছিটকিনি খোলা। পাক্কা 2 মিনিটের চেষ্টার পরেও শত কসরত করে লাভ হলো না। খুলল না দরজাটা। কোনোভাবে কি আটকে গেছে নাকি বাইরে থেকে লাগানো? মেহের দরজার কাছ থেকে সরে এসে খানিক বিচলিত স্বরে শুভ্রকে ডাকলো, ভাইয়া শুনছো? আর কত ঘুমাবে? ওঠো এবার। ঘুমের ঘোরে জবাব দেয় শুভ্র, ঘুম পুরো হয়নি এখনো, জ্বালাবি না। দেখো না দরজাটা খুলছে না, বাইরে থেকে আটকানো হয়েছে বোধহয়। 8টা বেজে গেছে, বাইরে যেতে হবে তো। সবাই কি ভাববে এত সকাল অবধি ঘুমালে? ওঠো প্লিজ, দরজাটা খুলে দাও, আমি বের হয়ে যাই, তারপর আবার ঘুমাও তুমি। বের হতে হবে না, ঘুমা তুইও। ঘুমের ঘোরে শুভ্রের বেখেয়ালে জবাবে মেহেরের বিছানার পাশে বসলো। 2 হাতে ওকে ঝাঁকিয়ে ডাকলো, প্লিজ ওঠো, আমি বাইরে যাব। আমি আর নতুন বউ, দরজা খুলে দাও, আমি বেরোবো। শুভ গা মুড়িয়ে উঠলো এবার। ঘুম হবে না আর। চোখ ডোলে হাই তুললো, নিভু চোখ পুরো করলো। পূর্ণ দৃষ্টিতে তাকালো মেহেরের দিকে। সকাল সকাল মেয়েটার স্নিগ্ধ শোভন ভীতু মুখখানা দেখা মাত্রই থমকালো অক্ষি যুগল। বিমূঢ় হলো দৃষ্টি জোড়া। লাল টুকটুকে শাড়ি পরেছে মেয়েটা, আঁচল টেনে ঘোমটা দেওয়া কপালের অদূর অব্দি। কালকের ভারী মেকআপের আবরণ উঠাতেই আজ স্নিগ্ধ কোমল লাগছে মেয়েটাকে। এভাবেই হীনা অবস্থায় ওকে বরাবর দেখে অভ্যস্ত শুভ্র, তবে আজ অন্যরকম লাগছে। দৃষ্টিভঙ্গির সাথে সাথে মেয়েটার মাঝে পরিবর্তন এসেছে হাজার। একটু আড্ডু ঠোঁট রঞ্জনী গোলাপি দেখাচ্ছে ওষ্ঠজোড়া।
চোখে গাঢ় কাজল। শুভ্র চোখ স্থির করে কয়েক মুহূর্ত পলকহীন মেয়েটাকে পরখ করলো, দেখলো মন ভরে। এমন একটা সকালে এই মেয়েটাকে এভাবে পাবে, এটা কি কভু ভাবনায় ছিল ওর? সম্পূর্ণ অভাবনীয় হলেও এটাই হলো। শুভ্রর ঠোঁট প্রসারিত হলো মৃদু মন্দ। আকস্মিক ডান হাতে এক টান মেরে মেয়েটাকে কাছে এনে ফেললো। হবড়ি খেয়ে ওর বুকের উপর আশ্রে পড়লো মেয়েটা। নমনীয় অনুজ্জ্বল দেহখানা তৎক্ষণাৎ ভরকালো মেয়েটার। ছলকে চাইলো শুভ্রর চোখপানে। বলল, শুভ্র, নতুন বউ হওয়ার আসল দায়িত্বটাই পালন করিসনি এখনো। এখন আর বাইরে গিয়ে ফর্মালিটি দেখাতে হবে না, আই ঘুমাই। মেহের খচখচ করে, বারে বারে স্পন্দনের গতি মিনমিন করে। কোনো রকমে বাইরে যেতে হবে। হবে না আমার কাছে থাকলে তাতেই হবে। ভাইয়া দরজা বাইরে থেকে। বাকিটুকু উচ্চারণ করতে পারলো না। শুভ্র দাঁত খিচিয়ে ধমকালো, গাধা কিসের ভাইয়া? কাকে ভাইয়া বলছিস তুই? বিয়ে করেছি তোকে, বউ হোস তুই আমার। কাল কবুল পড়েছিস আমার নামে, আর আজ আমাকে ভাইয়া বলছিস? গাধা। মেহের তৎক্ষণাৎ মোচড় দিয়ে ওঠে, অধর ভেজায় জিভে। অভ্যাস হয়ে গেছে ভাইয়া বলাটা। শুভ্রকে দেখলেই কিছু বলার আগে ভাইয়া সম্বন্ধটা আপনি উচ্চারণ হয় জিভের ডগায়। শুষ্ক ঠোঁট গিলল শুষ্ক ঢোক গিলল মেয়েটা। অভিযোগ করে বলল শেষের কথাটা টেনে নিয়ে, তুমি আমাকে সবসময় গাধা বলো কেন? আগে বল আমি তোর কি লাগে, ভা। বলতে বলতে শুভ্র রাগান্বিত দৃষ্টি দেখে সেকেন্ডের মাথায় নিজেকে শুধরে নিল। না, হাজবেন্ড। এবার বল কাল রাতে ঘুমিয়েছিলি কেন? ঘুম পেয়েছিল খুব, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। শুভ্রর কোমর জড়িয়ে ধরে নিল শক্ত করে, বলল দাঁতে দাঁত চেপে, এজন্যই তোকে গাধা বলি। গাধা একটা। তোর আক্কেল কি হাঁটুর নিচে? কাল আমাদের বাসর রাত ছিল। কোনো সেন্সে আমি আসার আগেই তুই কাল ঘুমিয়ে পড়লি, গাধা কোথাকার। মেহের দুটো দৃষ্টি নামিয়ে নেয়, জিভে কামড় বসায় সহসা। শুভ্রর কথাটায় কান গরম হয়ে আসে ওর। আমতা আমতা করে বলে চোখ চুরিয়ে, না মানে আমি, মাথা ধরেছিল একটু, বসে থাকতে থাকতে শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তুমি কখন এসেছো সেটাও টের পাইনি। তুমি তো ডাকোনি আমায়, ডাকলেই পারতে। শুভ্র ঠোঁট কামড়ে শুধালো, ডাকলে কি হতো শুনি? মেহের চিবুক নুইয়ে ফেলে আরো বেশি। শুভ্র হাসি চেপে সবটুকু দূরত্ব ঘুচে মেয়েটাকে টেনে নিয়ে বলে হাসকি স্বরে, তোকে হঠাৎ করে খুব আদুরে লাগছে মেহের, ইচ্ছে করছে খুব করে আদর করে দি। মেহের এক ধাক্কায় শুভ্রকে দূরে সরায়, নিচে নেমে পিছু ফিরে মুখ লুকিয়ে বলে ধরা গলায়, দরজা খুলে দাও প্লিজ, অনেকটা সকাল হয়ে গেছে। শুভ্র হেসে ফেললো শব্দহীন, গা ঝেড়ে বিছানা ছাড়লো। মেয়েটাকে জ্বালাতন করলো না আর। দরজা টানলো, খুললো না। বুঝতে বাকি রইলো না বাইরে থেকে আটকানো হয়েছে দরজাটা। হাঁপ ছাড়লো শুভ্র। বিছানার উপর থেকে ফোন তুলে আদ্রর নাম্বারে ডায়াল করলো। একবারে রিসিভ হতে শুভ্র বলল গলা ভার করে, দরজা আটকে রেখেছিস কেন? খুলে দে। ওপাশ থেকে টুংটুং করে ফোন কাটার আওয়াজ, যে পরপরই দরজার বাইরে থেকে সাফাহর উচ্চ বাক্য ভেসে আসলো, পাওনাদাররা দরজা অবরোধ করে রেখেছে ভাইয়া, টাকা না দিলে এ দরজা আজ আর খুলবে না। শুভ্র হতবাক হয়ে কান থেকে ফোন নামায়, গলা বাড়িয়ে বলে, টুকটুকেই দরজা খুলে দে। আগে টাকা দাও, তারপর। কাল বোকা বানিয়েছিলে আমাদের, এতে পার পাবে ভেবেছো? আজ আর ছাড়ছি না তোমায়। টাকা দিলে তবেই দরজা খুলবো, আর না দিলে ভেতরে বসে থাকো তোমরা। আমরা আর বোকা বনে দরজা খুলছি না আজ। দেখ বোনো, মজা করিস না। সকাল সকাল টাকা পেয়ে যাবে, এখন দরজা খোল। মেহর বেরোবে বাইরে। এবার মেঘার আওয়াজ শোনা গেল, ভাবিকে নিয়ে ঘরেই থাকো ভাইয়া, আমরা এমনি এমনি দরজা খুলবো না আজ। আদ্র বাদ পড়লো না, তোমার ঘরের দরজায় দুটো তালা ঝুলছে ভাইয়া, টাকা দিলে তবেই চাবি ঘুরিয়ে তালা খোলা হবে, তার আগে নয়। তুমি কিপটেমে করেছো কেন বলো তো? তোরা বাচ্চামো করছিস কেন? আদ্র তুইও যোগ হয়েছিস ওদের সাথে? হ্যাঁ ভাইয়া, ওদের সাথে যোগ দিয়ে দল ভারী করেছি একটু। আমার কাছে ক্যাশ নেই এই মুহূর্তে, থাকলে কালই দিয়ে দিতাম তোদের। এখন দরজা খোল, পরে টাকা দিয়ে দেব আমি, ট্রাস্ট মি। মেঘা বলল প্রতি উত্তরে, বিশ্বাস আর নিঃশ্বাস একবার চলে গেলে আর ফিরে আসে না ভাইয়া। একবার বিশ্বাস হারিয়েছি তোমার উপর, আর পারছি না বিশ্বাস করতে। ক্যাশ নেই তো কি হয়েছে, কার্ড দিয়ে দাও আমাদের, আমরা ভাঙিয়ে নিতে পারবো। কিন্তু না দিলে দরজা খুলবো না বলে রাখলাম। মেঘা প্লিজ দরজা খুলে দে। তুই না আমার মিষ্টি বোন, তুমিও আমার মিষ্টি ভাইয়া, বাট এখন তোমার কথায় গলতে পারছি না ভাইয়া, সরি। শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। এগুলোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই।
মেহের ওর পেছন থেকে তাড়া দিচ্ছে ওদের আবদার মিটিয়ে দেওয়ার জন্য। আলমারি থেকে ব্যাংক কার্ড বের করলো শুভ্র। ওর কাছে ক্যাশ নেই এটা সত্য। দরজার নিচ দিয়ে কার্ডটা বাইরে বের করে দিয়ে বলল, এই নে, যা ইচ্ছে তাই কর, তোদের ডিমান্ডের থেকেও বেশি অ্যামাউন্ট আছে কার্ডে। এবার তো দরজা খোল। মুহূর্তে খট করে দরজা খুললো। দরজার বাইরে আর্দ্র, মেঘার, সাফাহ দাঁড়িয়ে। শুভ্রকে দেখা মাত্র শব্দ করে হেসে উঠল ওরা। মেহের দ্রুত ঘর হতে বেরোলো। মেঘার হাত খামচে ধরে পিছু ফিরে শুভ্রর দিকে এক ঝলক চেয়ে বোকা বোকা স্বরে বলল চট করে, আমি নিচে যাচ্ছি ভাইয়া, তুমি এবার ঘুমাও। অগত্যা বৃহৎ নয়নে মেয়েটার দিকে বর্ষিত হয় চারজোড়া দৃষ্টি। সাফা ও মেঘা আর আদ্র সমস্বরে উচ্চারণ করে টান দিয়ে ভাইয়া। ভ্যাবাচাকা খায় মেহের। শুভ্র রাগী চোখে কটমট করে চেয়ে আছে। এই মেয়েটা আসলেই একটা গাধা। যদি মিনিমাম কমন সেন্স থাকে ওর মাথায়। মনে মনে রাগ পিষে বিড়বিড় করলো শুভ্র, গাধা, কাল আমার সাথে বিয়ে হয়েছে তোর। ভ্যাবলার মতো ঘুমিয়েছিলি বলে দয়া মায়া দেখিয়ে বাসরটা করিনি, কিন্তু তাই বলে এখনো ভাইয়া ডাকবি আমায়? আমি তোর কোন জন্মের ভাই? বন্ধুর বোন রূপী বউ না হলে এক্ষুনি বন্ধুর বাড়িতে রিটার্ন করে দিয়ে দিতাম তোকে। বইয়ের মুখে সাত সকালে ভাইয়া ডাক শুনতে হচ্ছে, কি মুসিবত আমার। আদ্র, সাফা আর মেঘা এক মুহূর্ত পর হো হো করে হেসে উঠল। ওদের হাসিতে লজ্জায় মরিয়ে গেল মেয়েটা। মেঘা ভাঙিয়ে বলল, ভাইয়া তুমি এবার ঘুমাও, আমরা যাই, চলো ভাবি। সাফার হাতে কার্ড। শুভ্রকে লাস্ট বার কার্ডটা দেখিয়ে ভেঙচি কেটে নিজের ঘরের দিকে ভো করে দৌড় দিল সে। কেবল ওই দুদিকে মাথা নাড়ল শুভ্র। আজ ওদের বউ ভাত। সন্ধ্যার পর গেট টুগেদার। অতিথি আসবেন অনেক, ব্যস্ততা দ্বিগুণ বেশি। রৌদ্রের নাগাল নেই কাল থেকে, রাতেও বাড়িতে দেখা যায়নি আর। বিকেলের আগে আগে আজ কিছু পুরনো মুখ হাজির হয়েছে। বিয়েতে আসতে পায়নি এনারা, তবে বিয়ের পরদিন বউ ভাতে ঠিক এসেছেন। রুবিনা কবিরের একমাত্র বোন রেহানা শিকদার আর তার পুরো পরিবার। এই পরিবারের সাথে আলাদা করে নতুন একটা সম্পর্ক জোড়ার কথা ছিল 5 বছর আগে, যা জোড়া লাগেনি, বরং বর্তমান সম্পর্কেও টানাপোড়েন লেগেছে। ভেঙেছে সম্পর্কের শৃঙ্খল। সেই 5 বছর আগ থেকেই বোনের সাথে মলিমালিন্য ছিল রুবিনা কাবিরের। তবে সময়ে সময়ে মলিমালিন্য কমে এসেছে। সম্পর্কটা পুরোপুরি আগের মতো স্বাভাবিক না হলেও মধ্যকার ন্যায় তিক্ততা নেই এখন। এখন মিটে এসেছে সব মন কষাকষি। রেহানা শিকদারের সাথে তার পুরো পরিবার এসেছে। স্বামী ইসমাইল শিকদার, বড় মেয়ে আবিরা শিকদার ইভা, ছোট মেয়ে শাহিনা শিকদার সারা, আর একটা 3 বছরের ফুটফুটে বাচ্চাও আছে সাথে। সবার আগমন স্বাভাবিক হলেও ইভার আগমনটা বেশ সংঘাতে ফেলেছে কাবির পরিবারের সকলকে। 5 বছর আগে সেই ঘটনায় ঘা পড়লো আজ আবার। রৌদ্র এখনো বাড়িতে নেই। সে ফিরলে এই মেয়েকে এ বাড়িতে দেখার পর কি করবে কে জানে। ভয়ে ততস্থ রুবিনা কাবির। একে কাল থেকে ছেলের চিন্তায় দিশেহারা। এখন ইভাকে দেখে ব্যাকুল হয়ে পড়লেন আরো বেশি। তার বেপরোয়া ছেলে যে পরোয়া করবে না কোনো কিছুর। এতদিনে বোনের সাথে পুনরায় সম্পর্কটা ঠিক হয়েছে একটু, আবার কি হবে কে জানে। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসেছেন। মেহেরকে সাজানো হচ্ছে ওর রুমে। অলরেডি বাদবাকি অতিথিরাও আসা শুরু করে দিয়েছেন। মেঘা নিজের রুমেই আছে। তৈরি হয়েছে সে। এত এত মেহমানদের ভিড়ে নিচে নামেনি আজ। ঘরেই বসে আছে সেই থেকে। দরজা খুলে হুড়মুড়িয়ে কেউ ভেতরে ঢোকা মাত্রই চমকালো মেয়েটা। ধক করে চাইলো দরজার দিকে। অমনি কণ্ঠ চিপে উদ্বিগ্ন হয়ে উৎসুকতা চেঁচিয়ে উঠল সারা, মেঘা। স্যাত করে ওঠে মেঘা। নিমিষেই পোগারো হাসি ফোটে ওষ্ঠ জোড়ায়। সারা ছুটে এসে জড়িয়ে ধরে মেঘাকে। মেঘা, কেমন আছিস তুই? কতদিন পর দেখলাম তোকে। কেমন আছিস বল আগে। মেঘা হাসি সমেত বলে, আমি ভালো আছি। আমিও তো কতদিন পর দেখলাম তোকে। তুই কেমন আছিস বল। আমি বিন্দাস আছি। তোকে দেখে আরো বেশি বিন্দাস হয়ে গেলাম। উফ, আমার যে কি খুশি লাগছে ভাবতেই পারবি না। বল, কতদিন পর তোর সাথে দেখা। সেই কবে থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না, অবশেষে আসলাম শুধু তোর সাথে দেখা করার জন্য। ইস, আজ আমি ভীষণ হ্যাপি। ইউনো, তোকে দেখে খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে আমার। মেঘা ফিক করে হাসে। সারাকে ছেড়ে বলে, পাগল একটা। সেই পাগলই রয়ে গেছিস। কখন আসলি বল আগে। কেবলই তো আসলাম, এসেই তোর কাছে ছুটে এসেছি। এক মুহূর্ত অপেক্ষা করিনি। মেঘা ঠোঁটের হাসি কমায়, ধীরে বলে, আঙ্কেল আন্টি আসেনি? এসেছে তো, আর ইভা আপুও। থামলো সারা। মেঘার মুখপানে তাকিয়ে বাকি কথা গিলে নিল। বলল কথা পেঁচিয়ে, এসব ছাড়, কত শুকিয়ে গেছিস তুই। খাওয়া দাওয়া করিস না ঠিকঠাক? করি তো, মলিন ছোট উত্তর। হাসার চেষ্টা করলো সারা।
মেঘাকে টেনে খাটের উপর বসালো, সাইড ব্যাগ থেকে হাত ডুবিয়ে কয়েকটা লজেন্স বের করলো। মেঘার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখ তোর পছন্দের লজেন্স এনেছি তোর জন্য। জানিস আমাদের স্কুলের পাশের দোকানটা এখনো পাওয়া যায় এসব। আমি আসার আগে অনেকগুলো নিয়ে এসেছি তোর জন্য। তোর তো এটা খুব পছন্দ, আমরা কত খেতাম আগে। মেঘা ভরা গালে হাসে। সারা ওর সেই ছোট্ট কালের ফ্রেন্ড, সেই ক্লাস 2 থেকে বন্ধুত্ব এই পাগলটার সাথে। বন্ধুত্বের দূরত্ব এসেছে 5 বছর আগে। মেঘা তো এখন আর নিজেদের বাড়িতে থাকে না, সব হারিয়ে এ বাড়িতে পড়ে আছে। নিজের সেই ছোট্ট বাড়িটা থেকে অনেকটা দূরে। সবার সাথে দূরত্ব বেড়েছে সেই তখন থেকেই। এবারের আত্মীয় হওয়ার আগে সারা ওর বেস্ট ফ্রেন্ড, ওর জান ছিল। আর বেস্ট ফ্রেন্ডের খাতিরেই 5 বছর আগে তার দেখা হয়েছিল রুদ্ভিক কবির, রুদ্রের সাথে, এই একরুখো বেপরোয়া ছেলের সাথে। বেস্ট ফ্রেন্ডের খাতিরে 5 বছর আগের কমিউনিটি সেন্টারে সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মেঘা। সেখানে বরবেশে প্রথম দেখেছিল সেই ইরিটেটিং লোকটাকে। মেঘা বড্ড খুশি ছিল সেদিন। সারার বোন হওয়ার দরুন মেঘার কাছেও ইভা ছিল আপন বোনের ন্যায়। আপনজন হীনা অনাথ একটা মেয়েটার দ্বিতীয় পরিবার ছিল শিকদার পরিবার। মেঘাকে খুব স্নেহ করত বাড়ির সবাই। কিন্তু ঠিক সেই দিনে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর, সেই বেপরোয়া ছেলের উদ্ধত্ততার পর, মেঘা ছিন্ন হয়েছে তার সেই দ্বিতীয় পরিবার হতে। এখানে এসে পড়েছে, সে পেয়েছে কবির পরিবার। সেবার বিয়ের দিন ইভাকে বউ সাজে দেখেছিল মেঘা, আর রুদ্রকে দেখেছিল ইভার বর রূপে। ইভার পালিয়ে যাওয়ার ঘটনাটা জানতো না সে। তার আগেই বাড়িতে ফেরার জন্য বেরিয়ে এসেছিল সেন্টার হতে। বেরোনোর পরপর বাড়ি ফেরার আগে প্রতিমধ্যে রাস্তার ধারে রুদ্রকে দেখা মাত্রই থমকেছিল ষোড়শী কন্যা। চেনা মুখশ্রী দেখা মাত্রই গদগদ হয়ে এগিয়ে গিয়েছিল সে। অতঃপর বাকিটা যা হয়েছে সব অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, যা কবু কল্পনাও করেনি ষোড়শী কন্যা। যা সেই ষোড়শী কন্যার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে, রং বদলে দিয়েছে জীবনের। সবার সাথে আজকাল দেখা হয় না, কথা হয় টুকটাক ফোনে। ওদের আগের মতো সেই গভীর বন্ধুত্বটা নেই। একে অপরকে ঘৃণা অচল ছিল ওরা। সেই অচলতা কেটে গেছে, সয়ে গেছে সবটা। সারা সারা মেয়েটা বড্ড ভালো, মেঘাকে আজও খুব বেশি ভালোবাসেও। এই যে কাছে পেয়েছে, কত শত কথা জমে আছে, সবটা উজাড় করে বলবে এখন, করছেও তাই। মেঘাকে জড়িয়ে গল্প জুড়ে বসেছে, চুপচাপ আনমনে শুনছে মেঘা। মনটা অন্য কোথাও। সাপাও এতক্ষণে ঘরে আসলো। খাটের উপর মেঘার সাথে সারাকে দেখে কুঁচকে আসলো চোখ মুখ। তেজি হয়ে এগিয়ে এসে ফোঁস করে বলল, সারা, তোমাকে তোমার মা খুঁজছে, ডাকছে নিচে। সারা কথা বন্ধ করলো। মেঘাকে উদ্দেশ্য করে বলল, এখানে থাক, আমি গিয়ে দেখি আমু ডাকছে কেন। এক্ষুনি আসছি কেমন, বলেই বেরিয়ে গেল। ও বেরোতেই ওষ্ঠ উল্টায় সাপাহ। গাল ফুলিয়ে কাতর চোখে তাকিয়ে বলে নিভুসরে, সারার সাথে একদম মিশবি না বলে দিলাম। তুই আমার বেস্ট ফ্রেন্ড, এখন ওর আর কিচ্ছু নোস। বেশি ঢলাঢলি করবি না ওর সাথে। আমার কিন্তু একটু ভালো লাগে না তোর সাথে ওকে দেখলে। বল আমায় ওর সাথে কথা বলবি না বেশি। শুধুমাত্র তোর বেস্ট ফ্রেন্ড আমি, সাফাহ ব্যতীত তোর লাইফে আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই। মেয়েটার উল্টো পাল্টো কথায় মিহি হেসে ওঠে মেঘা। এই মেয়েটাও কম পাগল নয়। সন্ধ্যা হতে চলল, তবুও বাড়ির ছোট ছেলের কোনো পাত্তা নেই। রুবিনা কবির চিন্তায় চিন্তায় টলে পড়েছেন। মাথা ঠিক রাখতে পারছেন না আর। তোফায়েল কবিরের কাছে খবর পেয়েছেন তার ছেলের ফ্লাইট আছে আজ রাতে। 9টার ফ্লাইটে তার ছেলে পাড়ি জমাবে অদূরে। তার মন মানে আটকানো যাবে না তার ছেলেকে, থামবে না তার বেপরোয়া ছেলে, কেউ রুখতে পারবে না তাকে। এই ভেবেই কেঁদে কেঁদে অস্থির রুবিনা কবির। বিকেলের পর থেকে ঘর হতে বেরোয়নি আর। অতিথিদের সামনে যাননি, প্রকাশ করেননি দুর্বলতা। শুভ্র আর মেহেরকে বাইরে স্টেজের উপর বসানো হয়েছে। আজ মেয়েটা শুভ্র সফেদ রঙের লেহেঙ্গা পরেছে ভারী কাজে। শুভ্রও তাই। মেহেরের বাড়ি থেকেও সবাই এসেছে ইতিমধ্যে। মেঘা সেভাবে ঘর থেকে বেরোচ্ছে না আজ। খানিক আগে সাফা টেনে টুনে ওকে নিয়ে গেছে গার্ডেনে। শিশির এসেছে আজ। অনেক করে বায়না ধরে বলার পর সেই মেয়ে এসেছে এ বাড়িতে। সাফাও আর মেঘার ক্লোজ ফ্রেন্ড হওয়ার দরুন বিয়েতে শুধুমাত্র ওকেই ইনভাইট করেছিল ওরা। কিন্তু ওই মেয়ের সময় কুলায়নি বিয়েতে হাজির হওয়ার মতো, তাই বউ ভাতে আর ছাড় দেয়নি। টুকটুকি অনেকবার জিদ্দি খেয়ে ওকে আসতে বলেছিল। এতে করে এত করে বলার পর কথা রাখতে এসেছে ও। বিলাসবহুল কাবির ম্যানশন ঝিকঝিক করছে উত্তাল সাজসজ্জায়। অদূর পর্যন্ত ঝলকানিতে চোখ ঝলসে যাচ্ছে। শিশির অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে, বেড়ে উঠেছে অভাবে। এত বড় বাড়ির এত সাজসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা ওর। প্রথমবার এ বাড়িতে আগমন তার। গেটের বাইরে থেকে সাফা আর মেঘা ওকে রিসিভ করে নিয়ে এসেছে।
মেয়েটা আজকেও খুব সাধারণ একটা পোশাকে এসেছে এখানে। এত এত চাকচিক্যতায় মলিন দেখাচ্ছে ওর পোশাক, তবুও মেয়েটার আত্মসম্মান কম নয়। ওকে নিয়ে পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে মেঘা আর সাপাহ। বাইরে প্রচুর ভিড়, গেস্টরা একে একে বেরিয়েই চলেছে। সন্ধ্যার আধার নেমেছে চারপাশে, তবে এই আধার কবির ম্যানশনের উজ্জ্বল আলোকে একটুও ক্ষীণ করতে পারেনি। মেঘা, সাপাহ, শিশিরা, সারা ওরা বাইরে হইচই ফেলে ড্রয়িং রুমের একাধারে বসে আছে, গল্প করছে টুকটাক। রৌদ্র বাড়িতে কখন এসেছে এসব ভিড়ভাট্টায় কেউ লক্ষ্য করেনি। ফ্রেশ হয়েছে সে, রোজকার ন্যায় ভেজা শরীরে টি শার্ট জড়িয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে ধূপধাপ পা ফেলে নিচে নামলো। ওর পায়ের শব্দে চকিতে তাকালো তার রমণী। বিশাল বড়সড় ঝটকা খেলো সারা। রৌদ্রের ফেরা সম্বন্ধে ওরা অজ্ঞত, কেউই জানে না যে রৌদ্র ফিরেছে। এমন আচমকা এত বছর পর রৌদ্রকে দেখা মাত্র বিস্ময়ে দাঁড়িয়ে গেল রমণী। অস্পষ্ট উচ্চারণ করলো, রৌদ্র ভাইয়া। রুদ্র এক ঝলক চেয়েছে ওদের দিকে, শুধুমাত্র একজনের দিকে, কাঙ্ক্ষিত জনের দিকে। তৃষ্ণার্ত নয়নে এক ঝলক তাকিয়ে দ্রুত দৃষ্টি ফেরালো। গলা থেকে টাওয়াল সরিয়ে ঝাড়া মেরে ডাকলো উচ্চস্বরে, মম। চলবে ইনশাআল্লাহ।